প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আজ মূলত ডোনাল্ড ট্রাম্পের যে নীতি কৌশল এবং ভূ রাজনীতি, এটা নিয়ে আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব যে নতুন করে যে ক্ষমতা আসলেন ডোনাল্ড ট্রাম্প, তার নীতি প্রভাব এই রিজনে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে কেমন পড়বে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল শাহিদুল হক, অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর সাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। মেজর জেনারেল শাহিদুল হক, শুরুতে আপনাকে দিয়ে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প আসলেন এবং এসেই তো বিভিন্ন অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন নীতি কৌশল তিনি নিচ্ছেন, বিভিন্ন দেশের উপর ট্যারিফ তিনি বসাচ্ছেন। আমাদের প্রথম দিকে যদি এটা বলি যে বাংলাদেশ কি ডোনাল্ড ট্রাম্পের রাডারের মধ্যে আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম বলবো কি, বাংলাদেশ এত ক্ষুদ্র এবং আমেরিকান ইন্টারেস্ট ওখানে এত ক্ষুদ্র কি রাডার বলতে যদি আপনার জন্য ব্লিম করে কিনা আমার মনে হয় না। বিকজ ওদের ডোনাল্ড ট্রাম্পের প্রথম আপনি দেখতে হবে ওর যেই কথাগুলি নিয়ে বা যে প্রমিস করে আসছিলেন উনি পাওয়ারে, ওই ধরনের ইস্যু কিন্তু বাংলাদেশের সাথে নাই। যেমন ইলিগাল মাইগ্রেশনে যদি বললেন, হ্যাঁ আছে, 4,000 মতো অলরেডি পাওয়া গেছে, শোনা গেছে যে 4,000-এর মতো আছে। বাট অন্যান্য দেশ যাদের সাথে আছে ওখানে 100,000 মানে লাখ লাখ আছে, ওদের সাথে এটা একটা আমাদের যেটা নাকি পজিটিভ, কে আমাদের ওরকম মাইগ্রেশনে এটা নাই। ট্রেড ইমব্যালেন্স সেটাও নাই আমাদের এখানে এরকম। তারপরে জিও পলিটিক্যালি যদি দেখি আমরা এখানে, বা ধরেন ওদের আইপিএসে, আই ডোন্ট নো হাউ ফার ডোনাল্ড ট্রাম্প এই টার্মে মানে এক্সাইটেড থাকবেন অ্যাবাউট ইমপ্লিমেন্টিং আইপিএস রিলিজিয়াসলি, ওটাও দেখতে হবে আমাদেরকে। তো এখানে ওভারঅল আমি দেখে বলবো, মানে এই পর্যন্ত মনে হচ্ছে বাংলাদেশের উপরে যেটা নাকি ভাবা হচ্ছিল বা চিন্তা করা হচ্ছিল কি আমাদের একটা বা বিরাট প্রভাব আসতে পারে, আমার মনে হয় না ওরকম বাংলাদেশে শুড বি ওয়ারিড অ্যাট দিস মোমেন্ট কে কোনো একটা বড় মানে কোনো একটা বিপদ আসতে পারে বাংলাদেশ আমেরিকান ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে। যে অধ্যাপক ডক্টর সাহাব এনাম খান, আপনি কি মনে করেন আমরা এর আগে যে প্রশাসন ছিল, মার্কিন প্রশাসন, আমাদের যে সরকার ছিল এর আগে, তখন আমরা মার্কিনীদের এতবার এখানে আসা যাওয়া করতে দেখলাম, তাদের এক ধরনের অগ্রাধিকার ছিল, আগ্রহ ছিল। ট্রাম্প প্রশাসনের কোন ধরনের আগ্রহ থাকবে বা আদৌ থাকবে কিনা বাংলাদেশ নিয়ে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন আসবে সেটা নিশ্চিত, এবং আমি জেনারেল শহীদের সাথে 100% একমত। উনি যে কথাটা দিয়ে শুরু করেছেন যে বাংলাদেশ আসলে কতটুকু গুরুত্ব রাখবে, মানে হোয়াইট হাউস বা আপনার স্টেট ডিপার্টমেন্টে, এটা দেখার বিষয়। এটার একটা বড় কারণটাই হলো ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলি এজেন্ডা আছে। একটা বড় এজেন্ডা হলো যে তার অর্থনৈতিক, মানে অর্থাৎ অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও গতিশীল করা। ফলে আমরা দেখতে পাবো যে তিনি প্রত্যেকটা দেশের সাথে এক ধরনের ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে যাবেন, যে কারণে বাংলাদেশের সাথে তার ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে যাওয়াটার সুযোগ খুব কম। প্রথম কথা হলো যে আমাদের যে অর্থনৈতিক রিলেশনশিপটা আছে সেটা বাংলাদেশের পক্ষে, এবং সেটা খুব স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে স্থিতিশীলতার জায়গাতে একটা ভূমিকা রাখে। অর্থাৎ আপনার চিপার গুডস বলেন, মানে জামা কাপড় থেকে শুরু করে সবজি টবজি বা ফার্মাসিউটিক্যালস যেগুলি যায়, সেইগুলিতে খুব একটা ইম্পর্ট্যান্ট জায়গা রাখে। ডোনাল্ড ট্রাম্পের 4টা ফান্ডামেন্টাল জায়গার একটা হলো সেমিকন্ডাক্টর, সেখানে আমাদের আসলে খুব বেশি বড় কোনো রোল নাই। তার ফার্মাসিউটিক্যাল, সেইখানেও আমাদের যে খুব বড় বাজার আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তাও না। এবং সেই সাথে যে মিনারেলস বা যে জায়গাগুলি আছে, বা আপনার মনে করেন ভূকৌশলগত অর্থাৎ মিলিটারিগত যে জায়গাগুলি আছে, সেইখানেও আসলে আমাদের খুব বড় জায়গা নেই। শঙ্কার জায়গাটা অন্য জায়গাতে, অর্থাৎ তার যে ইমিগ্রেশনের কথা যেটা জেনারেল বললেন, এবং আমি মনে করি এক্স্যাক্টলি তাই। মানে আমাদের অস্বস্তিটা তৈরি হচ্ছে যে আমাদের একটা সংখ্যক মানুষ যারা আছেন অবৈধভাবে, তারা নিশ্চিতভাবেই একটা বড় বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। কিন্তু যারা অলরেডি সেখানে এস্টাবলিশড আছেন, কিংবা হাই স্কিল মাইগ্রেশনে আছেন, কিংবা যারা অলরেডি গ্রিন কার্ড বা এই ধরনের ফ্যাসিলিটিসের মধ্যে আছেন, তাদের আসলে খুব বেশি চিন্তার কোনো জায়গা নেই।
তার মানে আমরা একটা সংখ্যার মানুষের কথা বলছি যারা হয়তো এতে একটু বিপদগ্রস্ত হতে পারেন, এবং সেই জায়গাতে আমি মনে করি যে ধৈর্য ধরার যথেষ্ট জায়গা আছে। হয়তো অনেক ক্ষেত্রেও আইন কানুনের ক্ষেত্রে ব্যত্যয় বা পরিবর্তন ঘটানো সম্ভব, যেটার জন্য আমাদের হয়তো আরও 4 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। এখন মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী পরিবর্তিত সিচুয়েশনে, অগাস্ট পরিবর্তিত সিচুয়েশনে বাংলাদেশের স্থিতিশীলতা যে কোনোভাবেই হোক, সেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনই হোক বা অন্য যে অ্যাডমিনিস্ট্রেশনই আসুন না কেন, তারা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্থিতিশীলতাটা চাইবেন, তাদের ইন্টারেস্টেই চাচ্ছেন। যে কারণে আমরা যেটা বললাম যে তাদের অর্থনীতিতে আমাদের একটা কন্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছুতে, সুতরাং তারা চাইবেন স্থিতিশীলতা। যে কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের প্রায়োরিটিতে আমরা না থাকলেও অন্ততপক্ষে স্থিতিশীলতার জায়গা থেকে বাংলাদেশের একটা ভূমিকা সেখানে থাকবে। এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা হোয়াইট হাউসের ভিতরে আমাদের কোনো রকমের বড় রকম জায়গা না থাকলেও স্টেট ডিপার্টমেন্টের একটা অংশ বাংলাদেশের উপরে যথেষ্ট নজর দিবে। আরেকটা মুশকিল হয়ে যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আমরা যেটা দেখছিলাম যে ট্যাক্সেশন, এবং ট্যাক্সেশনের ক্ষেত্রেও কিন্তু এখন সুর একটু নরম হচ্ছে বোধহয় কিছু কিছু জায়গায়। অর্থাৎ কানাডা বা মেক্সিকো বা কলম্বিয়া এইসব জায়গার কথা আমি যদি নাও চিন্তা করি, বাংলাদেশের একটা বড় অর্থনৈতিক স্টেক হোল্ডার কিন্তু চায়না এবং ইউরোপ এবং ইউকে। সুতরাং এই জায়গাগুলিতে যদি ট্রাম্প আরবিট্রারিলি 25% বা এর ঊর্ধ্বের ট্যাক্সেশনের দিকে যান, খুব স্বাভাবিকভাবে একটা বৈশ্বিক মন্দা আসা সম্ভব। যদি বৈশ্বিকভাবেও না হয়, এই দেশগুলির ভেতরে একটা অর্থনৈতিক মন্দা আসা সম্ভব। সেই ক্ষেত্রে হয়তো কনসামশন প্যাটার্নে চেঞ্জ আসবে, হয়তো আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনের ক্ষেত্রে কিছু ধরনের পরিবর্তন আসতে পারে, একটা রিসেশন আসার সম্ভাবনা আছে। সুতরাং সেই জায়গাতে আসলে আমাদের এখন নজরটা দেওয়া দরকার যে এই রিসেশনগুলি যদি ঘটে তাহলে আমাদের কিভাবে মোকাবেলা করা দরকার। তার চেয়ে আরেকটা মুশকিল আমাদের হয়ে যায় যে আমরা খুব বেশি চীন, ভারত, বিভিন্ন দেশ নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা যদি মার্কেট পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমাদের মনে হয় স্বস্তির যেমন জায়গা আছে, কিছুটা অস্বস্তির জায়গা আছে। আচ্ছা, আমরা মেজর জেনারেল শাহিদুল হক, আপনার কাছে অন্য আরেকটা প্রসঙ্গে আলোচনা করি। সেটা হলো, আমরা এর আগে দেখেছি যে আগের সরকার যারা ছিল, শেখ হাসিনার যে সরকার, যার পতন ঘটেছে, এই এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা জানি যে আগের যে সরকার ছিল তার সাথে সম্পর্কের যে টানাপোড়েন ছিল সেটা আমরা দেখেছি, এবং যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার সাথে আগের যে প্রশাসন, বাইডেন প্রশাসন, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল এবং এক ধরনের সাপোর্টের কথাও আমরা শুনেছি যে, এবং একটা স্বস্তির জায়গা ছিল। কিন্তু ট্রাম্পের যে প্রশাসন, এই প্রশাসনের সাথে এই অন্তর্বর্তী সরকারের ওই অর্থে কোনো নেই বলে আমরা যা দেখছি। কিন্তু এই জায়গাটা আসলে অস্বস্তির কোনো জায়গা আছে কিনা? আমি ডক্টর সাহেব যেটা বলুন, আমিও অ্যাগ্রি করি, বোথ কিছুটা আছে কিছুটা নাই। এখন যেমন ধরেন একটা বিরাট একটা ফ্যাক্টর ছিল যেটা নাকি আমাদের রিয়েলি আনকমফোর্টেবল একটা জায়গা ছিল, হলো আপনি জানেন তো রোহিঙ্গাদের বাল্ক অফ দ্য সাপোর্ট কিন্তু আমেরিকানরা দেয়। $2 বিলিয়ন যেটা আসে ওখান থেকে ধরেন 80% তো দেয় আমেরিকানরা। এখন ইউএসএইডের যখন নাকি বন্ধ করার ইয়েটা, ওটা আমি প্রথমে একটু ওয়ারিড ছিলাম কি এই এত টাকাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, বাংলাদেশের কি হবে। বাট লাকিলি বা আলহামদুলিল্লাহ ওইটা ওই ইয়েটা কিন্তু বাদ হয়েছে। এটা একটা বিগ একটা আমি বলবো বাংলাদেশের যে সরকারের জন্য বা বাংলাদেশের জন্য একটা বিরাট পজিটিভ দিকটা হলো। তো এক্ষেত্রে যখন এরকম একটা কেস, আরেকটা যেটা নাকি দেখলাম আমরা যেটা নাকি অস্বস্তি আমি হতাম যদি যেরকম বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্র্যাটরা যেরকম ধরেন ডেমোক্রেটাইজেশন যে ইয়াটা ওদের মেইন ফ্রন্ট লাইন একটা ফ্রন্টে যে ইস্যুটা রাখে ওরা কোনো এঙ্গেজমেন্টের আগে অন্য দেশের সাথে, ট্রাম্প গভর্নমেন্ট কিন্তু ওটা ইটস নট দেয়ার ইন এজেন্ডা, দ্য ডেমোক্রেটাইজেশন হতেই হবে। আপনি অলরেডি দেখেন গতকাল কিন্তু ওদের ভেনেজুয়েলা, ওয়ান অফ দ্য স্পেশাল এনভয় অফ ট্রাম্প কিন্তু হি হ্যাজ অলরেডি মেট ভেনেজুয়েলা প্রেসিডেন্টের সাথে, এবং সম্পর্কটা কিন্তু অনেকে বলছে কি ইটস গোয়িং টু এঙ্গেজমেন্টটা করতে চাচ্ছে, প্লাস পজিটিভ দিকে যাবে। তো আমি যদি ওই ইকুয়েশন ভেনেজুয়েলা ধরেন দে আর দ্য বিগ অয়েল প্রডিউসার, আমরা তো আর ওরকম না, বাট ওই পার্সপেক্টিভে আমি যদি ধরি যে আমরা উই মে নট সি
দ্যাট যেহেতু ডক্টর ইউনূস একটা ইন্টারিম গভর্নমেন্ট প্লাস উনি বা একটা ট্রানজিশন গভর্নমেন্টের দিকে যাবেন, সরি একটা বা ইলেকশনের দিকে যাবেন, ইলেকশন রেজিমের দিকে গেলে তারপরে এই যে টানা যে একটা পুশ অ্যান্ড পুলস যেগুলি থাকবে, আমার মনে হয় না এটাতে ট্রাম্প প্রশাসন কোনো এটাতে বাধা দিবেন বা রাদার আমি বলবো এটা সাপোর্টিভ হবেন ওনারা। বিকজ একটা ছোট দেশ, মানে স্ট্যাবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এনি, মানে এটা হলো আইদার ডেমোক্র্যাট অর রিপাবলিকান যাদেরই হোক না কেন, স্টেবিলিটি অফ এ স্মল নেশন সবার এটা স্বার্থ। ওই দিক থেকে আমি ওরকম মানে পুশ অ্যান্ড পুল কিন্তু আমি দেখছি নাকি ট্রাম্প সরকার আসবে। এবং আরেকটা যেটা নাকি আমি একটা আমি বলবো আই এম নট আনকমফোর্টেবল অ্যাবাউট একটা জিনিসে হলো কি, যেমন আমরা ম্যাক্সিমাম এক্সপোর্ট করি হলো গার্মেন্টস ওনাদের ওখানে, এবং গার্মেন্টসের যে ভলিউমটা, আপনি ভলিউম ইন টার্মস অফ মানি যদি বলেন, ইটস নট এ ইন আমেরিকান ওভারঅল যে বাজেট বা ফাইন্যান্সিয়াল ইয়েতে দেখেন, ইটস নট এ বিগ ওয়ান। প্লাস ট্রাম্প সাহেবের নিজের যে ট্রাম্প যে হোটেলগুলি বা ওখানে যে সুভিনিয়ার শপে, যেটা আমি নিজে দেখেছি, ওখানে ওদের বাল্ক অফ দেয়ার টি শার্ট অ্যান্ড ক্যাপ ইজ মেড ইন বাংলাদেশ। ওনারাই দেখিয়েছেন লজিসি মেড ইন বাংলাদেশ। তো এখানে আমি বলছি কি ওনার নিজস্ব উনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করছেন, অ্যান্ড ওভারঅল বাংলাদেশের যে ইকোনমিক যে ইনভলভমেন্ট ইন আমেরিকান ইয়েতে বা মার্কেটে ইটস নট দ্যাট বিগ। আপনি যদি ওভারঅল দেখেন, বা মেক্সিকান ইজ $500 billion, কানাডা ইজ অ্যানাদার $400 billion। তো ওই পার্সপেক্টিভ, আর চায়নার সাথে তো বাদই দিলাম, তো ওই হিসাবে তো আমাদের ইজ ভেরি স্মল। আমার মনে হয় না ওখানে এই মানে সাডেনলি ট্রাম্পের ইয়েতে কোনো অস্বস্তি আমি দেখছি না আর কি এই পর্যন্ত। যে শাহরিয়ার আলম খান, আপনি কোনো অস্বস্তি দেখেন কিনা? বিশেষ করে প্রশ্নটা এরকম করে এসেছে বা আলোচনায় আছে যে যেহেতু বাইডেন প্রশাসন নাই, ডোনাল্ড ট্রাম্প আসছে, আওয়ামী লীগের অনেক লবি এখন সেখানে কাজ করার সুযোগ পাবে। ইউনূস গভর্নমেন্টকে কোনোভাবে যদি মানে বেকায়দে ফেলানো যায়, আগে যে ইউনূস সরকার ছিল, ডক্টর ইউনূসের সাথে তার পার্সোনাল সম্পর্ক, মানে যে কোনো সময় ওয়ান ফোন কল অ্যাওয়ে আর কি, যে কোনো সময় ফোন কল করতে পারতাম, ইন্টারপার্সোনাল রিলেশনটা একটা অনেক বেশি ছিল। এখন তো একদম ফর্মাল সম্পর্ক। আবার ওদিকে আওয়ামী লীগের লবি নাকি কাজ করছে, সেগুলোর দিকে আপনি কোনো স্টাডি আছে কিনা? দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পার্টিকুলারলি ওয়াশিংটন পলিসি সার্কেলে লবি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। সেটা ডেমোক্রেটরা থাকুক আর রিপাবলিকানরা থাকুক, যারাই থাকুক না কেন। ফলে পূর্ববর্তী সরকারের ক্ষেত্রে যেরকম ট্রেড লবি বা এই ধরনের লবিগুলি করা দরকার ছিল, তারা ওটা করতে পারেননি, বরং যে ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের একটা বড় ব্যর্থতা তৈরি হয়েছিল। সুতরাং আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেল, মিলিটারি চ্যানেল, সিভিল সোসাইটি চ্যানেল, পাবলিক টু পাবলিক চ্যানেলের সাথে কিন্তু লবি চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আপনার কটন লবি আছে, টি লবি আছে, স্টিল লবি আছে, চায়না লবি আছে, ইন্ডিয়া ককাস আছে, ইসরায়েল লবি আছে, বিচিত্র রকমের লবি ওখানে কাজ করে। বাংলাদেশ সেইটাতে, বাংলাদেশ ককাস আছে বটে, বাংলাদেশ বড় রকমের কোনো লবি জেনারেট করতে পারেনি। যেটা আপনি বললেন যে আওয়ামী লীগ হয়তো বা লবি ব্যবহার করতেই পারেন, কারণ তারা অন্ততপক্ষে যদি তাদের বুদ্ধিমত্তা থেকে থাকে, অতীত থেকে শিখেছেন, এবং খুব স্বাভাবিকভাবে তাদের সেই আর্থিক সক্ষমতা থেকে থাকলে তারা লবি নিয়োগ করা খুব স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে উচিত হবে যে তার কী ধরনের লবি সেখানে আছে সেটা, এবং এই লবি কিন্তু লিগ্যাল, এই লবি ইলিগাল না। সুতরাং আপনি লিগ্যাল প্রসেসে এই ধরনের লবিগুলি কাজ করতে পারে, এটা একটা বড় কাজ হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি খুব ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনা, যেরকম মনে করেন ডক্টর ইউনূস বা জো বাইডেনের সম্পর্ক বা ডেমোক্র্যাটদের সম্পর্ক, রিপাবলিকানদের সাথেও তার সম্পর্ক যথেষ্ট ভালো, কারণ নোবেল প্রাইজ পেতে গেলে খুব স্বাভাবিকভাবেই সবার কাছেই অ্যাকসেপ্টেবল হতে হয়। সারা তো সে তার দুটো কারেক্ট মার্কিন পুরস্কার আছে এবং সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একজন যথেষ্ট গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সুতরাং আমরা অনেক ক্ষেত্রেই আমাদের নিজস্ব পলিটিক্যাল কালচারের সাথে মিলিয়ে দেখি বলে আমাদের মনে হয় যে বোধহয় ট্রাম্প মশাই এসেই তাকে ডিসকার্ড করবে, আর এরকম ঘটনা ঘটবে না। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ট্রানজ্যাকশনাল।
সুতরাং যেটা আমরা প্রথমেই বললেন, যেটা জেনারেল শাহিদও বললেন, যে আপনি প্রায়োরিটিতে কতটুকু আছেন। সুতরাং এই প্রায়োরিটি জায়গা থেকেও যদি চিন্তা ভাবনা করা হয়, আমার মনে হয় না যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুব মানে নজর দেওয়ার যথেষ্ট সুযোগ এই মুহূর্তে আছে। 200টা আরও দেশ আছে এবং প্রত্যেকটা দেশই বিচিত্র রকমের কমপ্লেক্স রাষ্ট্র। এইখানে যতটুকু আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান অবস্থাটা ওয়াশিংটন এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে দেখবেন তার চেয়ে বেশি ভারতীয়রাই হয়তো আমাদের কথাবার্তা বলবেন। সুতরাং সেই জায়গাতে আমরা যেটা দেখছি যে ইন্টারেস্টিং পার্টটা হবে, যেমন জয়শঙ্কর সাহেব বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। এখন পয়েন্ট হলো যে বাংলাদেশ নিয়ে কথা বলেনি, কিন্তু ভারত কথা বলছে। সুতরাং তারাই হয়তো বাংলাদেশকে এখানে নিয়ে যাবেন। এখন তার এফেক্টটা কী হবে, এটাই একটা বড় প্রশ্ন থাকে। আমি মনে করি না এটার বড় কোনো রকমের এফেক্ট হবে। এটার একটা বড় রিজনটা বলছি, সেটা হলো যে ট্রানজ্যাকশনালিটির ক্ষেত্রে হোয়াইট হাউসের চেয়ে এইখানে হয়তো স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে দেখে, এবং স্টেট ডিপার্টমেন্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়ই কিন্তু বলে দিয়েছে যে তারা বাংলাদেশে একটা গ্রহণযোগ্য ইলেকশন দেখতে চান। তাহলে এটা তো নতুন কিছু না। দ্বিতীয়টা হলো যে বাংলাদেশের ইনস্টেবিলিটি, এই ইনস্টেবিলিটি তো আর মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিয়েট করছে না। এই ইনস্টেবিলিটি তো আপনার ইন্টারনাল পলিটিক্যাল। সুতরাং আপনি যদি ইন্টারনাল গভর্নেন্স ঠিক না করতে পারেন, আপনি যদি ইন্টারনাল ইলেকট্রাল প্রসেস বা ডেমোক্রেসিকে ডেলিভার না করতে পারেন, খুব স্বাভাবিকভাবেই আপনার ইনভেস্টের কনফিডেন্স কমে যাবে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি স্টেবল না হয়, সেই ক্ষেত্রে আপনার বিজনেস এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা আছে, সেই জায়গাতেও একটা নড়বড়ে অবস্থা হবে, এবং সেই জায়গাতে আপনার সার্টেনিটি থাকছে না। এবং সেই সাথে আপনাকে মনে রাখতে হবে পরিবর্তিত বিশ্ব ব্যবস্থা। সুতরাং সেইখানেও আমরা এক ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। সুতরাং সব কিছু মিলিয়ে ট্রাম্প প্রশাসন যতটা না ইম্পর্ট্যান্ট, তার চেয়ে আসলে ইম্পর্ট্যান্ট আপনার ইন্টারনাল গভর্নেন্সটা, এবং ইন্টারনাল গভর্নেন্সের উইকনেসটাকে লুকাতে গিয়ে আমরা অনেক সময় বলি যে এটা করছে ওটা করছে। জেনারেল শাহিদুল হক, আমরা এখন বাংলাদেশ তো ধরুন আপনি বলছেন যে মার্কিন বা ডোনাল্ড ট্রাম্পের রাডারে হয়তো ওই রকম নাই, কিন্তু ভারতের রাডারে তো বাংলাদেশ আছে, যেটা শাহরিয়ার নাম খান তুলছিলেন যে আমরা না বললেও তিনি বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন, কারণ ভারতের আগ্রহের বিষয় তো আছে, আমরা সেটা জানি, বাংলাদেশের জনগণও জানে। কিন্তু ভারতের সাথে যে এর আগে আমরা দেখেছি, আগে যখন ট্রাম্প প্রশাসন ছিল, মোদির সাথে যে এই যে দোস্তি, এই সরকারের সময় কি একই রকম দোস্তি বা ফ্রেন্ডশিপ থাকবে, নাকি তার যেটা বললেন যে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ যেটা বলছিলেন আপনারা, সেটা হবে, নাকি বন্ধুত্ব আরও অটুট হবে? এটা হলো সবচেয়ে বড় সারপ্রাইজিং আমার কাছে। ট্রাম্পের ইলেকশনের আগে যে ইয়েটা ছিল, মানে ইন্ডিয়ান ডায়াসপোরা যে ছিল আমেরিকাতে, ওদের যে মানে ইনফ্লুয়েন্স প্লাস ওদের যেভাবে দেখা যাচ্ছিল ট্রাম্পের আশেপাশে, হিউজ ইন নাম্বারস, এবং ওটাতে কিন্তু মোদি কিন্তু মাঝে মাঝে ভিড়তে চাচ্ছিল, যদিও মোদির সাথে পরবর্তীতে কোনো এক কারণে ট্রাম্প আর সায় দেয় নাই। বাট যেটা নাকি অবাকের ব্যাপার, যেটা আমি বললাম কি আমার কাছে নিশ্চয়ই একটা অবাক লাগছে, যেটা এখন পর্যন্ত কে সাডেনলি আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে একটা ওয়ার্ম আপ আশা করছিল সেটা কিন্তু হচ্ছে না। এবং অলরেডি কিন্তু ট্রাম্প সাহেব কিন্তু মোটামুটি আপনি দুবার কিন্তু মোদি সাহেবকে কিন্তু ইগনোর করেছে। প্রথমটা করেছে, ওনাকে ইনভাইট করে নেই ওনার ইনোগ্রেশনে, দিস ইজ নাম্বার ওয়ান। ওনার ফরেন মিনিস্টার মোর দেন উইক ছিলেন ওখানে, অফকোর্স আইপিএসের জন্য গিয়েছিলেন, বাট that was also another Indian lobby যারা নাকি চেষ্টা করছিল টু হ্যাভ এ ইনভাইটেশন ফর মোদি, ওইটা হয় নাই। এইটাই হলো সবচেয়ে অবাকের ব্যাপারটাকে কেন হঠাৎ মানে সো কোল্ড শোল্ডার দিচ্ছে। অনেক কিছু কিন্তু এটা মানে পাজলিং আর কি। শুধু একটা রিপোর্ট আমি বলবো যেটাকে ইট মেক্স সেন্স, আল জাজিরাতে একটা রিপোর্ট বেরিয়েছে যেখানে কি বলছে ওয়ান অফ দ্য কারণটা কী হলো। এক নম্বর হলো কি ওরা তো H1B1 যে ভিসার ব্যাপারটা নেই, যে ডাইভার্সিটির ব্যাপারটা ওরা যেভাবে যাচ্ছিল, তো ওখানে এক নম্বর ওয়ান অফ দ্য রিজন যে ভদ্রলোক লিখেছেন, ইন্টারেস্টিং, উনি হলো অবশ্য ভারতীয় বংশোদ্ভূত, ফেমাস ইউনিভার্সিটি আমেরিকান, ওখানে উনি PhD ক্যান্ডিডেট। তো
উনি বলছিলেন কি ওয়ান অফ দ্য থিং যেটা নাকি ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমেরিকান ফর দ্য লাস্ট 5 to 6 ইয়ার্স হলো ওদের যে যে দেশের যে কাস্টিজম যে সিস্টেমটা দে হ্যাভ টেকেন দিস ওয়ান টু দ্য আমেরিকা ওই ব্যাটেলটা ওরা যেটা দেশে ভারতে করে ওইটা নিয়ে গেছে আমেরিকাতে এবং ওরা কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি গত 4-5 বছর যদি দেখেন আপনি আই মিন দে হ্যাভ অ্যাকচুয়ালি মেসড ইট আপ এবং দে আর ভেরি প্রফেসর্স অ্যান্ড উইথ পিএইচডিস ডাবল পিএইচডিস দে আর অলসো আর্গুইং ইন ফেভার অফ কাস্টিজম অ্যান্ড দে ওয়াজ এ লট অফ প্রসেশনস অলসো আমেরিকানরা অ্যাভারেজ আমেরিকানরা কিন্তু এটা দেখে নেই তারপরে লাস্ট স্ট্র যেটা নাকি আমি আমার যতটুকু দেখেছি লাস্ট হলো বিবেক রামাস্বামী যিনি উনি হঠাৎ ওয়ান অফ দ্য একটা পডকাস্টে উনি বলছেন ওনার পডকাস্টে বলছিলেন কে আমেরিকানস আর সরি হোয়াইটস আর লেজি এই জন্য ইন্ডিয়ানদেরকে আনতে হবে তারপরে আপনি যদি দেখেন মানে ইভেন এলান মাস্কের মতো লোক প্লাস ওরা পুরা আপনি তখন সাডেনলি দেখবেন পুরো আমেরিকা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্টে ভেসে গেছে আর কি তারপরের থেকে দেখবেন মানে যেটা নাকি এঙ্গেজমেন্ট বলেন বা ওয়ার্ম আপের বলেন বা কোনো সিগন্যাল বলেন প্লাস আপনি জয়শঙ্করের যদি প্রেস কনফারেন্সটা দেখেন ইটস টোটালি পাজলিং আর কি বাট যেটা শোনা যাচ্ছে স্পেশালি ট্রাম্প কিন্তু উইদিন হিজ 100 ডেজে কিন্তু উনি চাইনিজ প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এদিকে কিন্তু কোনো ফিলার বা কোনো স্টেটমেন্ট নাই ইন ফেভার অফ ইন্ডিয়া তো এগুলি দেখা যাচ্ছে কি ট্রাম্প ইজ ইগনোরিং ইন্ডিয়া ফর সাম আদার রিজন অর আদার এটা একটা বোঝায় ক্লিয়ারলি ভিজিবল আর কি ইয়েতে এখানে যেটা নাকি আপনি যেটা বলছিলেন কি যে বাংলাদেশের ইয়েটা ওরা নিয়ে যাবে ট্রু বাট কতটুকু নিয়ে যাবে এবং আমিও ডক্টর সাহেবের মতো আমিও বলি কি উনি বলছেন যদিও জয়শঙ্কর সাহেব বলেছেন কি উনি বাংলাদেশের নিয়ে কথা বলতে গেছেন বাট আমিও কিন্তু মার্ক রুবিওর ওনার সেক্রেটারি অফ স্টেটের কিন্তু ওই রিড আউটটা পড়েছি I didn't find anything actually ওখানে হ্যাঁ তো এখানে ইট ইজ ট্রু মানে বাংলাদেশকে হারিয়ে যে ওনাদের যে একটা মানে কি বলবো যেখানে সেখানে যাকে তাকে কিন্তু ইন্ডিয়ানস আর সেইং অ্যাবাউট বাংলাদেশ ট্রাইং টু কিপ ইট অ্যালাইভ তো এটা আমার মনে হয় না এনিবডি ইজ বাইং ইন্ডিয়ান ন্যারেটিভ দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট যেটা নাকি ওনারা দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড না ইন্ডিয়ানরা কোথায় ডক্টর ইউনুস এ নোবেল লরিয়েট he has got millions of people supporters এটা কিন্তু ইন্ডিয়ানরা বুঝতে পারছে না দে থট ইজ এনি গায় আর কি ওটা তো এই জন্য এই যে প্রপাগান্ডাগুলি এই যে লবিংগুলি এই যে এগুলি কিন্তু কাজ করেছেন এবং আপনি যদি টুইটারে ইন টুইটারে তো হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইন্ডিয়ানসরা আছে এবং সেম থিং ওদের মানে যে আপনি যদি দেখেন এত বিরক্তিকর এবং এখন আমাদের আনসার দিতে হয় না বা আমাদের অনেক ইয়াং জেনারেশন আছে ভেরি ভেরি ইন্টেলিজেন্টলি ওনারা জবাব দেয় নাও আমেরিকানস আর দেমসেলভস আর গিভিং I know many names যাদেরকে I also follow them because of historical ইয়ের জন্য ওরাই কিন্তু ওনারা আনসার দিচ্ছে এই ব্যাপারটা তো দেখা যাচ্ছে কি যেটা নাকি ওনারা লবি করতে চাচ্ছিলেন বা ইয়ে করতে চাচ্ছিলেন ওটা ওরকম অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে না ডক্টর শাহাব এনাম খান আপনি কি মনে করেন ইন্ডিয়ার সাথে তাহলে সম্পর্ক কি সত্যি মানে একটু আগের মতো থাকছে না না এই বিষয়টা নিয়ে আমরা অনেকবার আলাপ আলোচনা করেছি বাংলাদেশে বাইরেও ভারতেও একটা বিষয় হলো যে বাংলাদেশ কি গেইন করবে ভারতের সাথে এক ধরনের দ্বন্দ্ব জড়িয়ে বাংলাদেশের কি কোনো র্যাশনাল রিজন আছে কিনা নাই তো কারণ বাংলাদেশে সেটা বিগত সরকার বলেন বর্তমান সরকার বলেন ভবিষ্যতে যারাই আসবেন তো ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বাংলাদেশের কই লাভটা আছে নাই এটা সবাই বোঝেন মুশকিলটা হচ্ছে যে ভারত সেটা বুঝছে কিনা এখন সেই জায়গা থেকে বলতেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভারতের সাথে যে আগে আসছি যে কারণে ভারতের পলিটিক্যাল লিডারশিপে এবং আমি বলছি ভারত বলতে এখানে আমি স্পেসিফিক্যালি ভারতের সরকারের পলিটিক্যাল লিডারশিপে আমার ধারণা বাংলাদেশ সম্পর্কে তাদের যে ধারণাটা ছিল অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সেটা একদম দুর্বলতা প্রকাশ পেয়েছে অক্টোবর নভেম্বর পরবর্তীতে তারা কিন্তু ব্যাপারটা যখন বুঝতে পেরে খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে কিন্তু যথেষ্ট পরিবর্তন কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু তারপরেও বড় রকমের পরিবর্তন আসেনি ফলে তাদের এই যে সাউথ এশিয়াতে তাদের যে সর্বশেষ বন্ধু মানে পাকিস্তানের সাথে তো আমরা জানি আফগানিস্তানের সাথেও তারা এক ধরনের কথাবার্তা শুরু করেছেন এতদিন পরে বুঝতে পেরে নেপাল তো ম্যাপই চেঞ্জ করে দিয়েছে মায়ানমারে তাদের বন্ধু ছিলেন জান্টা এবং জান্টার নিজের অবস্থায় এই মুহূর্তে দুর্বল
আপনি যদি চীনের সাথে দেখেন, তারা নিজেরাই বলছেন যে চীন ভারতের জায়গা দখল করে নিচ্ছে। এটা আমাদের বাংলাদেশের মিডিয়া তো বলছে না। সো মণিপুর, নাগাল্যান্ড সব কিছুই দেখেন না কেন। ফলে তার যে লাস্ট একটা কর্তৃত্ব দেখানো যে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা ভালো আছে, সেইটা তো ওয়াশিংটন পলিসি সার্কেলে উপস্থাপন করতে হবে। এখন ওয়াশিংটন পলিসি সার্কেলে যখনই আপনি এটা উপস্থাপন করতে যান, খুব স্বাভাবিকভাবেই মানে একপক্ষীয় বা ভারতীয় ন্যারেটিভটা এখন আর আগের মতো অত এফেক্টিভ নাই। যে কারণে আপনার যেটা জেনারেল শহীদ বলছিলেন যে জয়শঙ্কর গেছেন বটে, কিন্তু মার্কো রুবিওর স্টেটমেন্টে তো আমরা ওটা পাইনি। সুতরাং বিভিন্ন রকমের ন্যারেটিভস তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকমের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন তৈরি করা হচ্ছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেও ভারতকে বাইপাস করবে? পুরোপুরি করবে না। এটার প্রথম কথাটাই হলো ভারত 130 কোটি মানুষের একটা মার্কেট। যে কারণে আমি প্রথমেই বলেছিলাম বাংলাদেশের সব কিছু দেখা উচিত মার্কেটকে কেন্দ্র করে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাকে মার্কেট হিসেবে কেন্দ্র করবে। সুতরাং এই মার্কেটের স্থিতিশীলতার কারণে সে অন্যান্য যে দেশগুলি আছে সেইগুলির দিকে কিছুটা হলেও নজর দিবে। সেই হিসেবে বাংলাদেশ যতটুকু ফ্যাক্টর ইন করে ততটুকুই, এর বাইরে আসলে খুব বেশি কিছু হবে না। যে কারণে বাংলাদেশ সরকারের একটা বড় গুরুত্বপূর্ণ কাজটাই হবে যে বাংলাদেশের যে ডায়াসপোরা ওখানে আছেন, বাংলাদেশে এম্বাসি যেটা আছে, কনসুলেটগুলি, প্রত্যেকটাকে রিভ্যাম্প করা, যেটা ভারতীয়রা করে থাকেন, পাকিস্তানিরা করে থাকেন, ব্রিটিশ বিভিন্ন দেশের যে ডায়াসপোরাগুলি কাজ করে, সেরকম একটা জিউস ডায়াসপোরাও তো খুব স্ট্রং। তো সুতরাং এই প্রত্যেকটা ডায়াসপোরার মতো আপনার ডায়াসপোরার দিকে ফোকাসটা করতে হবে। তারপরে আপনাকে ফোকাসটা করতে হবে প্রাইভেট সেক্টর। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে হলো প্রাইভেট সেক্টর, ছাত্রছাত্রীরা এবং প্রাইভেট সেক্টর। সুতরাং আপনার প্রাইভেট সেক্টরের দায়িত্ব এখানে আছে। সুতরাং ভারতীয় প্রাইভেট সেক্টর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যথেষ্ট শক্তিশালী। আপনি যত কিছুই বলেন, আদানির বিরুদ্ধে যে আর্টিকেল বা রিপোর্টটা বেরোলো হিন্ডেনবার্গ, সেটার পরবর্তীতে কিন্তু এই ভারতীয় প্রাইভেট সেক্টরই তার পক্ষে দাঁড়িয়েছিল। ভুল হোক, শুদ্ধ হোক, মানে ক্রিমিনাল অফেন্স হোক, যাই হোক না কেন, তাদের ন্যাশনাল ইন্টারেস্টে তারা দাঁড়িয়েছে। সুতরাং আপনাকেও এখানে তো দাঁড়াতে হবে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় কাজ করা বাকি আছে। সুতরাং ওভারঅল যেটা বলি, যতটুকু আমরা মনে করছি যে একটা বড় রকমের ক্লাউড তৈরি হবে এবং সেই ক্ষেত্রে মানে বড় রকমের ইনফ্লুয়েন্স তৈরি হবে, আমি আপাত দৃষ্টিতে সেটা দেখি না। তবে শুধু তখনই দেখব যখন বাংলাদেশের এগেইন ঘুরে ফিরে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা থাকলে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন, সেটা তো কাঠমান্ডু বলেন, কলম্বো বলেন বা মালদ্বীপ বলেন, সবারই একটা কনসার্ন হয়ে দাঁড়াবে। এবং সেই সুযোগটা যারা নিতে চায় তারা নিবে, নেওয়ার চেষ্টা করবে। জেনারেল শাহিদুল হক, মানে আপনি যেটা বলছিলেন, আমরা এতদিন ধরে যেটা জেনে আসছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা সম্পর্ক ভূ রাজনৈতিক কারণে, এবং বাংলাদেশকে আসলে ভারতের দৃষ্টিতেই আগের মার্কিন প্রশাসন দেখে আসছে, এবং ভারতীয়দের বা আমাদের দেশে যে আওয়ামী লীগের যারা ছিল, এখন ট্রাম্প আসার পরে অনেক খুশি হয়েছিল যে এখন তাহলে কিছু একটা করা যাবে। কিন্তু এখন কি তাহলে মার্কিন প্রশাসন ভারতের দৃষ্টিতেই কি বাংলাদেশকে দেখতে থাকবে? এই আনসারটা মনে হয় এখন এই মুহূর্তে দেওয়া একটু কঠিন হবে, বিকজ ভারতের সাথে যে আমেরিকার যে টানা যে পুশ অ্যান্ড পুল যেটা হচ্ছে, এটা কারণটা যতক্ষণ না বুঝতে পারি আমরা, মানে এই মুহূর্তে মানে ইটস নট ক্লিয়ার ইয়েট কেন এটা হচ্ছে, তারপরে বোঝা যাবে কি ওর ইম্প্যাক্টটা কতটুকু আমাদের উপরে আসবে। বাট ওভারঅল যেটা নাকি আমরা এই পর্যন্ত বললাম কি মানে পলিসিগতভাবে ওরকম চেঞ্জেস না হতে পারে উইথ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তো আমাদেরকে এখনও মানে আরও কয়েকটা দিন মনে অপেক্ষা করতে হবে। এই ট্রেড ওয়ার যেটা এখন শুরু হলো আজকের থেকে উইথ ক্যানাডা, মেক্সিকো অ্যান্ড চায়না, এটা একটু প্রেসিপিটেশন হলে তাইলে আর কিছুদিন পর বোঝা যাবে। সেক্ষেত্রে চায়নার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি দাঁড়াবে? আচ্ছা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরেন এখানে আপনি দেখেন সব দেশকে কিন্তু 25% ট্যারিফ দিয়েছে, ক্যানাডাকে এবং মেক্সিকো, যেখানে কি $500 ট্রিলিয়ন বা একটা মেক্সিকোর সাথে হলো অ্যারাউন্ড $500 বিলিয়ন কমোডিটিস ইয়ে হয়, ক্যানাডার সাথে হয় হলো অ্যারাউন্ড $300 to $400 বিলিয়ন।
এদিকে চায়নার কিন্তু আবার উল্টাটা, চায়না নট অনলি দ্যাট, ওখানে চায়নার এখানে বাধ্যই হবে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নেগোসিয়েশন করতে। ওরা যে জন্য নাকি এটাকে এই যে রিলেশনশিপটাকে যে একটা অ্যান্টাগনাইজিং ফেজে নিয়ে গেছিলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাম্প 1-এর সময় যে নিয়ে গেছিলেন, বাট দেখা গেল এটা উল্টা বুমেরাং হয়ে গেছে। বুমেরাং হলো কোন সময়, জাস্ট 2 সপ্তাহ আগে যে ওদের ওই যে ডিপসিক যে ইয়েটা বেরোলো, এআই এটা, ইট হ্যাজ অ্যাকচুয়ালি মানে বা ডিস্ট্রয়েড অল দ্য মিথকে, বা আমরা ওদেরকে টেকনোলজিক্যাল ট্রান্সফার না করলে চায়না উইল নট বি এবল টু, ইট হ্যাজ শোন হোয়াট চায়না হ্যাজ গন। এবং চাইনিজরা যেটা নাকি করেছে, এটা এখন বাধ্য হয়ে কিন্তু আমেরিকাকে কিন্তু এঙ্গেজ করতে হবে ফর ডিফারেন্ট রিজন, নট অনলি ইকোনমি। এখন যেটা নাকি বা অলরেডি ট্রাম্প যেটা চাইনিজ প্রেসিডেন্টের সাথে যে দেখা করতে যাচ্ছেন, এটার অ্যানাদার এজেন্ডা হলো টু হেল্প আমেরিকা ইন নেগোশিয়েটিং উইথ রাশিয়া টু এন্ড দ্য ওয়ার ইন ইউক্রেন। This is another, because ওর তো একটা এজেন্ডা এটা, এবং এটা কিন্তু অলরেডি দে নিড চাইনি, আমেরিকা নিডস চায়না ফর দ্যাট ওয়ান, বিকজ দে নো দ্যাট চায়না হ্যাজ গট এ গুড হোল্ড অন রাশিয়ান। তো এটা দ্বিতীয়টা। আর সবচেয়ে যেটা নাকি ওকে যে ইয়েটা দেখা যাচ্ছে কি, আগের যে ট্রাম্পের যে পলিসি যেটা হয়েছিল, যেটা ওরা মানে যে রিলেশনশিপটা যে একটা নেগেটিভের দিকে নিয়ে যাচ্ছিল, ওটা কিন্তু বুমেরাং হয়েছে, যেটা নাকি এখন বোঝা যাচ্ছে। বিকজ এখন ধরেন একদিনে, ইট নেভার হ্যাপেন ইন দ্য ওয়ার্ল্ড, একদিনে 2টা মানে 6th জেনারেশন এয়ারক্রাফট উইথ নিউ ইঞ্জিন, ইট নেভার হ্যাপেন। এই ধরনের জিনিসগুলি হচ্ছে কি, বিকজ তখন ওরা যখন নাকি এটা শুরু করলো, ট্রাম্প 1.0-তে যখন শুরু করলো, তখন চাইনিজ গন বা স্টার্টেড লুকিং ইনওয়ার্ড অ্যান্ড দে স্টার্টেড ডুইং দেয়ার ওন জব। তো এখন দেখেন এআই আসলো, জেনারেশন 6th জেনারেশন এয়ারক্রাফট আসলো, আরও কিছু আপনি এয়ারক্রাফট ক্যারিয়ার আসতেছে ওদের, 3rd ওয়ান তো আছে, 4th ওয়ান ইজ অলরেডি বলতেছে নিউক্লিয়ার পাওয়ার ইয়ে করবে। মানে আমি বলছি কি, ওভারঅল এটাকে যদি ট্রাম্পকে, আমেরিকাকে রাদার বলবো, এঙ্গেজ করতেই হবে আর নেগোসিয়েশন করতেই হবে উইথ চায়না টু কুল ডাউন এই যে ট্রেড ওয়ারগুলি হচ্ছে, এই যে একটা জিও স্ট্র্যাটেজিক্যাল যে একটা বা কনফ্লিক্ট যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, ওটাকে কুল করার জন্য কিন্তু চায়নার সাথে কথা বলতেই হবে। তারপরে নতুন করে ভাবতে হবে। আপনি কি মনে করেন অধ্যাপক সাহেব এনাম খান, বিশেষ করে প্রথম যেটা জিজ্ঞাসা করছিলাম যে ভারতের দৃষ্টিতে, মানে ভারতের চোখে বাংলাদেশকে দেখবে কিনা এই ট্রাম্প প্রশাসন, এটা একটু বলে, চায়নার সাথে রিলেশনশিপ কি, যে এতদিন শুনে আসছে যে চায়না কন্টেনমেন্ট পলিসি মার্কিন, এই পলিসি থেকে কি সরে আসার সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হলো যে ভারতের চোখে দেখার তখনই সম্ভাবনা হবে যখন আপনার, বারবার আমি যে জায়গাটা ফোকাস করছি, যে আমি যে উইকনেসেসগুলি এই সরকারের মধ্যে দেখছি, এই উইকনেসগুলি যদি লম্বা সময় পারসিস্ট করে, খুব স্বাভাবিকভাবে গ্লোবাল অ্যাটেনশন আপনার দিকে আবার আসবে। এখন পজিটিভ অ্যাটেনশন আছে, ভবিষ্যতে একটা রিসিডিং অ্যাটেনশন হতে পারে, এটা হলো একটা জিনিস। চীনের ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে ভারত উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন পয়েন্টটাই হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্কটা, সেটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্ট রিলেটেড এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং কস্ট এফেক্টিভ সলিউশনের ক্ষেত্রে তাদের অবজারভেশনগুলি থাকে 3টা জায়গায়। একটা হলো স্বচ্ছতা ছিল কিনা এই ট্রেডগুলিতে, সেটা সরকার স্বাভাবিকভাবেই ওভারকাম করতে পারেন যদি স্বচ্ছতা মেকানিজম দিতে পারেন। সেইগুলি আমাদের ডেটের ক্ষেত্রে বড় রকমের কোনো ভূমিকা রাখছে কিনা, রাখছে না, বরং বাংলাদেশের সাথে মানে চীনের যে ডেট রিলেশনশিপ আছে, অর্থাৎ ঋণ সংক্রান্ত যে রিলেশনশিপ আছে, এটা আমাদের টোটাল 6%-এর নিচে বা 7%-এর নিচে আছে। সেই ক্ষেত্রে যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক বা এখানে দেখেন, এখানে আরও অনেক বেশি, 70-80%-এর মতো বা 60-70%-এর মতো আছে। সুতরাং সেই জায়গাতেও আসলে চিন্তার খুব একটা জায়গা নেই। মুশকিলটা হচ্ছে যে চীনের সাথে যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে এটা চিন্তা করবে যে তার কাছ থেকেও বাংলাদেশের ইকোনমিতে একটা বড় রকমের ভূমিকা আসুক। ইনফ্যাক্ট সে তার লার্জেস্ট এফডিআই তো বটেই এই মুহূর্তে। সেটা হলো যত স্বচ্ছতা আপনি আনয়ন করবেন,
স্বাভাবিকভাবেই মার্কেট কম্পিটিটিভ হবে এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণটা অনেক বেশি সুবিধাজনক হবে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আন্ডারেই অনেকগুলি স্কিম তৈরি করেছে, ডেভেলপমেন্ট ফান্ডিং স্কিমগুলি তৈরি করেছে, যেটাতে আপনি ইনফ্রাস্ট্রাকচার, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সাপোর্ট সব কিছুই পেতে পারেন। কিন্তু সেটা পেতে গেলে আপনাকে লেবার রাইটস রিলেটেড যে অন্যান্য কমপ্লায়েন্সেসগুলি আছে সেগুলিকে ঠিক করতে হবে। সুতরাং সব কিছুই দেখেন ঘুরে ফিরে বাংলাদেশের অভ্যন্তরীণ। সুতরাং অভ্যন্তরীণভাবে যখন আপনি কম্পিটিটিভনেসটা তৈরি করবেন তখন খুব স্বাভাবিকভাবে আপনার উপরে প্রেশারটা কমে আসবে। অর্থাৎ আপনি তখন মার্কিনীদেরও যেরকম জায়গা দিতে পারছেন, এবং মার্কিনীদের জায়গা দেওয়া মানেই হলো ওয়েস্টার্ন ব্লককে জায়গা দেওয়া, কারণ একই প্রসেস তারা ফলো করবে স্বচ্ছতার অস্বচ্ছতার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আপনি যদি চিন্তা করে থাকেন যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট বা এগুলি কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় রকমের ডেট সার্ভিসিংয়ের ক্ষেত্রে বড় রকমের প্রেশার তৈরি করছে। সুতরাং সেই জায়গাতেও আসলে চীন বাংলাদেশ সম্পর্ক যথেষ্ট স্বস্তিদার। সুতরাং আমাদের এইটা ভাবার কোনো কারণ নাই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আসলে বেইজিংয়ের প্রিজম থেকে খুব বড় করে দেখবে, বরং বাংলাদেশকে ট্রাম্প প্রশাসনের আন্ডারে আরও বেশি ব্যালেন্সিং অ্যাক্টের দিকে যেতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে। সেই ক্ষেত্রে ভিতরে অভ্যন্তরীণ বাজার বা অভ্যন্তরীণ লেবার রাইটস বা যেগুলি আছে সেইগুলিকে আরও স্বচ্ছ করলে যে জিনিসটা দাঁড়াবে আপনি দুটোরই বেনিফিট পাবেন। যে কারণে এখনও পর্যন্ত আমাদের মনে হয় আসলে বলটা চীনের কোর্টেই। এই কারণে মনে হয় যে আপনি বাকি জায়গাগুলি ঠিক করেনি। সুতরাং এইটা একটা বড় অপরচুনিটি আমি মনে করি অন্ততপক্ষে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসায়, মানে হিতে বিপরীত যেটা বলা হয়, বা এটা বাংলাটা প্রপার কী হবে, যে আপনার ব্লেসিং ইন ডিসগাইজ যেটা হয়েছে, যে আপনি নিজেই এখন আপনার অভ্যন্তরীণ বাজারকে কম্পিটিটিভ তৈরি করবেন যাতে বাকিরা ইনভেস্টমেন্টের জন্য আপনার এখানে আসে। কারণ আপনি বারবার এক্সপোর্ট আরএমজিকে কেন্দ্র করে যদি এক্সপোর্টের কথা চিন্তা করতে থাকেন, এটা একটা না একটা পর্যায়ে গিয়ে তো আপনার রিসিশনে যাবেই, এবং এটা ন্যাচারাল রিসিশন, ইকোনমিক থিওরি তাই বলে। সুতরাং আপনাকে এই জায়গা থেকেও বেরিয়ে আসতে হলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও যদি আপনি চীন সংক্রান্ত ভারকে কমাতে চান, আপনার অভ্যন্তরীণ সুশাসনের কোনো বিকল্প নাই। জি, আমরা অন্য একটা প্রসঙ্গ আসি, যেমন ধরেন যে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সেন্ট মার্টিন বিতর্কটা শুরু করেছিলেন আসলে শেখ হাসিনা নির্বাচনের আগে, যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চায়, সেন্ট মার্টিন দিয়ে দিলে আমার উপর চাপ আসতো না, এরকম ন্যারেটিভটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন। এখন এই সরকার আছে পরিবেশের কথা বলছে যে সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে এখানে রেস্ট্রিকশন দিতে হবে, এবং রেস্ট্রিকশন দিয়েছে। তো এটা আসলে কতটা বাস্তবসম্মত যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে সেন্ট মার্টিনসে আগ্রহ আছে, এটা কি কোনো বাস্তবসম্মত? জি আকাশ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এই একটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি আমার রিসার্চে আমি পেয়েছি, অ্যাকচুয়ালি শেখ হাসিনার কথাটা বলছি না, আমি বলছি আওয়ামী লীগের ওয়ার্ডটাই বলছি। আওয়ামী লীগ এই পয়েন্টটা, সেন্ট মার্টিন পয়েন্টটা কিন্তু ফ্রম দ্য 1966 থেকে কিন্তু এই ইয়েটাকে বা ওনারা ভয় দেখাতেন। 1966 থেকে বলতেছে কি সেন্ট মার্টিন ওরা চাচ্ছে। এবং এটা আমি পেয়েছি কোথার থেকে, জওহরলাল ইউনিভার্সিটি একজন রিসার্চার, ওনার বইটাই উনি রিসার্চ করেছেন, টপিকটা হলো আওয়ামী লীগ। ইটস এ বিগ থিক বুক আর কি। ওখানে পেয়েছি কি আমি ওখানে এই 66 থেকে কিন্তু এই সেন্ট মার্টিনের গল্পটা হয়ে আসতেছে, অলওয়েজ 70sও কিন্তু একই হয়েছে, তারপরে তো এখন হলো। এখন আপনাকে আমি রিয়েল ইয়েটা বলি, যে আপনি যদি ডাইমেনশনটা বলেন, যে কেউ যদি দিয়ে দেয়, মানে আপনার কোনো একটা মিলিটারি বেস করতে গেলে একটা পার্টিকুলার ডাইমেনশন দরকার হয়। আপনি যদি মানে এয়ার স্ট্রিপ করেন, একটা 2000-এর কম না, 2000 তো ভেরি স্মল, আরও ধরেন 4-5 হাজার মিটার লাগে ইয়েতে বা রেলওয়ে। আপনি কি ইয়েটার সেন্ট মার্টিন ইয়েটা আছে ওরকম লেন্থ? ওরকম নাই। আচ্ছা, থাকলেও আবার দেখেন কীভাবে আঁকা বাঁকা আছে, উইথ কতটুকু আছে। মানে আপনি যদি পুরো ডাইমেনশনটা দেখেন, এখানে কোনো মানে বেস কি কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচারই করতে পারে না। যদি এটা হতো তো বাংলাদেশ নেভি তো ওখানে থাকতে পারতো, বিকজ আচ্ছা এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো কি ওখানে যে আপনি যে কোরালগুলি আপনি দেখেছেন, ওখানে আশেপাশে পুরা কোরাল ওই পর্যন্ত আমরা যখন অনেক আগে, এখনও একই করে, বা যখন নাকি কোনো পেট্রোল করে সেন্ট মার্টিন অনেক দূর থেকে কিন্তু শিপগুলি, ওয়ারশিপগুলি আমাদের আইদার সি গোয়িং বা ফ্রিগেটগুলি যখন যায় অনেক দূরে রাখে, এবং অনেক দূর ওখান থেকে
বাই ভোট আসে হলো সেন্ট মার্টিন আসতে হয়, বিকজ ওখানে ওই পাওয়া যায় না, ড্রাফট পাওয়া যায় না, ওখানে এত কাছে যে গেলেই কিন্তু শিপ লেগে যাবে। তো দ্যাট মিনস আপনি এটাকে এক্সকাভেশন ইজ অলসো নট পসিবল, দ্যাট আপনি ওখানে খোদাই করে বড় বড় শিপগুলি এখানে লাগাবেন, দ্যাট ইজ অলসো নট পসিবল। আপনি দেখেছেন এই যে আমাদের যে শিপগুলি যায়, এই যে কেয়ারে সিনবাদকে কি যায় না, আপনি ওগুলি ইয়েটা দেখেছেন কোনো সময়, দেখেন তো একটু ড্রাফটগুলি দেখবেন কীভাবে কনস্ট্রাকশন, ভেরি লো ড্রাফটে ওগুলি চলে, এবং একটা পার্টিকুলার ওয়েটেজ থাকতে হয়, বিকজ এর বেশি থাকলে কিন্তু আপনি আরেকটা খেয়াল করে দেখেন যেখানে নাকি বা সেন্ট মার্টিনে যেখানে নাকি শিপগুলি ভিড়ে, কিন্তু একটা জেটি অন্যদিকে কিন্তু করতে পারে না, বিকজ কোরালস আর সো ওয়াইড অ্যান্ড ওই জন্য ওখানে কিন্তু আপনি কোনো বার্থিংও করতে পারবেন না, ওয়ারশিপ বলেন বা ইভেন ছোটো ওয়ারশিপ বললাম, আমি আমাদের বাংলাদেশ নেভির শিপই লাগাতে পারে না ওখানে, বিকজ দের ইজ নান আর কি, ওখানে ইনফ্রাস্ট্রাকচার নাই, প্লাস স্কোপ নাই, প্লাস ওখানে বার্থিং করতে পারবে না। এখন আসা যাক যে এটা এনভায়রনমেন্টের ব্যাপারটা, এটা আপনি মানে প্রত্যেক জিনিস যেখানে নাকি আপনার ক্যাপাসিটি যদি 100টা হয়, আপনি যদি 1000 জিনিস ওখানে যদি ঢুকাতে চান, ন্যাচারালি ইট ইজ এ বিগ ইস্যু। যেটা নাকি প্রবলেমটা হয়েছে, যদিও আই এম শিওর গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ওয়ান, যেটা দরকার হলো কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচার ওখানে তৈরি করা, যেমন ওয়ান অফ দ্য থিং ইজ দ্য টয়লেটস অ্যান্ড অল রেগুলেটেড, কিন্তু আমি বলবো টয়লেটস, রেস্টুরেন্ট, হোটেলস এরকম কিন্তু রেগুলেটেড করা উচিত, এবং কতজন পার বছর যেতে পারবে এবং কোন কোন কয়টা শিপ যেতে পারবে, এটা যদি রেগুলেশন না করে, তাহলে কিন্তু উই আর গোয়িং টু সি বা দ্য সেন্ট মার্টিন কিন্তু একটা আসলে ডিজাস্টারের পথের দিকে যাবে এটা, বাট মিলিটারি বেস নট পসিবল। আচ্ছা, আমরা শেষ করবো, আপনি এই সেন্ট মার্টিন নিয়ে। না, আমি এক্স্যাক্টলি তাই মনে করি, যেটা জেনারেল শাহেদ বলেছেন, যে অ্যাবসলিউটলি আপনার এটার তো একটা, আমার প্রথম কথা হলো যে টপোগ্রাফিক্যালি লাগবে, যে এখানে আসলে আমি করতে চাই কি, আপনি অ্যাট বেস্ট ম্যাক্সিমাম একটা ফরওয়ার্ড লজিস্টিক্স বেস বানাতে পারেন, যে এটা বাংলাদেশ নেভি হয়তো তার লজিস্টিক্স বেস হিসেবে রাখতে পারে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তো এত আলোচনা, এই আলোচনাটা মানে কি এটা পলিটিক্যাল গেইন না, আর কিছুই না। এটা মানে আপনার প্রথম কথা হলো যে আপনি মায়ানমারের শেলিং পাওয়ারের মধ্যে আছেন, ইফ আই এম নট রং, ইউ আর রাইট, রাইট, মায়ানমারের শেলিং পাওয়ারের মধ্যে আছেন, আরাকান আর্মি শেলিং পাওয়ারের মধ্যে আছেন, বিচিত্র রকমের থ্রেটস আপনার আছে, নন ট্র্যাডিশনাল থ্রেটস আছে, বিচিত্র রকমের থ্রেটস আছে। সুতরাং সেই জায়গাতে এই মুহূর্তে যদি আমি একজন, মানে যদি আমাকে ধরে নেন যে আমি একজন মানে মানুষের ল এনফোর্সমেন্টের জন্য চিন্তা করছি, রাইট, তার সিকিউরিটির জন্য, আরাকান আর্মি তো যে কোনো সময় আপনাকে বম্বিং করতে পারে, তাতমাদের সাথে আপনার একটা হতে পারে। সো বিচিত্র রকমের ঘটনা আপনার এই মুহূর্তে পলিটিক্যালি মায়ানমারে যেটা হচ্ছে সেটা ঘটতে পারে, এটা একটা। দ্বিতীয় কথা হলো যে আপনার যেটা মানে এনভায়রনমেন্টাল সিকিউরিটি বা এনভায়রনমেন্টাল, আপনার একটাই কোরাল দ্বীপ যেটা ঠিক মতো বেঁচে টেচে আছে, আমরা তো রেসপন্সিবল ট্যুরিস্ট না। আমরা কি খুব বেশি রেসপন্সিবল ট্যুরিস্ট হিসেবে কাজ করি? আপনি গিয়ে দেখেন তো কী পরিমাণ প্লাস্টিক ফেলা হচ্ছে, কী পরিমাণ মানে যার মনে হচ্ছে একটা হোটেল বানিয়ে দিচ্ছি, ওখানে নামছি। আপনি চিন্তা করেন তো যে কাউকে যদি জিজ্ঞেস করে দেখেন যে সেন্ট মার্টিনের ওয়াটার স্যানিটেশন সিস্টেমটা কি বা পানি খাওয়ার সিস্টেমটা কি, দ্যাটস এ কোরাল ওয়াটার থেকে আপনি খান, তাই না? সুতরাং সেই সব জায়গা যদি আপনি চিন্তা করেন, স্বাভাবিকভাবে আমি মনে করি যে এই ধরনের জীববৈচিত্র্য, সেটা সুন্দরবন হোক, সেটা আপনার এই সিলেটের অঞ্চলগুলি হোক, সেটা বান্দরবন হোক, খাগড়াছড়ি হোক, সেন্ট মার্টিন হোক, সেই জায়গাতে আমাদের ম্যাক্সিমাম প্রোটেকশনটা নেওয়া উচিত বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট। এখন প্রশ্নটা থাকে তাহলে পাবলিক পারসেপশনটা কী হবে? পাবলিক পারসেপশনের ক্ষেত্রে যদি আমরা মনে করি যে তাদেরকে একটু এডুকেশন দেওয়া, রেসপন্সিবল ট্যুরিজমের ক্ষেত্রে, আপনি ঢাকা শহরের যে কোনো ট্যুরিস্ট এরিয়াতে যান না কেন, আপনি পার্কগুলিতে দেখেন, খুব স্বাভাবিকভাবে একটা মানুষ দায়িত্বশীল আচরণ করেন, বড় সংখ্যকই কিন্তু দায়িত্বশীল আচরণ করেন না। সুতরাং আপনি যে জায়গাতেই একটা ফুচকার দোকান দেখেন, সেইটার আশপাশটা কী দাঁড়ায়, তাই না? সেটাকে কি পরবর্তীতে পরিষ্কার করা হয় কিনা? সুতরাং সব দিক থেকে আমি মনে করি যে রেসপন্সিবল ট্যুরিজম করা দরকার, এবং রেসপন্সিবল ট্যুরিজম আপনি তখনই করতে পারবেন যখন আপনি রেসপন্সিবল ইন্ডিকেটরগুলি পাবেন। জি, অনেক ধন্যবাদ। আজ শেষ করি মেজর জেনারেল শাহিদুল হক, অবসরপ্রাপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এ পর্যন্তই।